সরকারের মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ভুয়াকে ডক্টর ইউনূস হাসিনাকে ফেরত চাওয়া হবে, তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ। মঙ্গলবার সংস্কার কমিটির প্রধানের সঙ্গে বৈঠক। আশুলিয়া শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ, গুলিতে নিহত একজন। হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুল এবং রেহানার ছেলে ববির ব্যাংক হিসাব জব্দ। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 7 দিনের মধ্যে সুপারিশ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানিয়েছেন, ডিসি নিয়োগ নিয়ে বিশৃঙ্খলার ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সুপারিশ করেছে। রকুনুদ্দিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে জোরালোভাবে মাঠে নামেন শিক্ষার্থীরা। রাজধানী শাহবাগে কয়েক দফা সড়ক অবরোধের পর সোমবার তারা অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এমন বাস্তবতায় চাকুরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটির আহ্বায়ক হল জনাব আব্দুল মুঈদ চৌধুরী। এই কমিটির মেম্বার সেক্রেটারি হল এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। এছাড়া ডিসি নিয়োগ নিয়ে 10 সেপ্টেম্বর সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার। আমি ডিসি হতে পারে নাই, সেই জন্য এইরকম একটা আন্দোলন উইদিন দি মিনিস্ট্রি এটা কেউ ভালোভাবে নেয় নাই। অনেকে আমাদেরকে বলেছে এই সময় যদি এগুলো কঠোর হস্তে দমন না করেন, আইনানুগ ব্যবস্থা না করেন, আমাদের প্রশাসন ভেঙে পড়বে। আর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত 3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক প্রতিবেদনের কোনো সত্যতা জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি খুঁজে পায়নি বলেও জানান সচিব। এটা কিছুই ছিল না, এটা ভুয়া খবর এবং একটা উদ্দেশ্য প্রণোদিত 3 কোটি টাকার একটা কি বলবো যে পাহাগলো কোথায় কোন রুমে কোনো তথ্য নেই। ভুল তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে ও অ্যাকাউন্টধারী ব্যক্তিকে খুঁজে বের করে আইনগত পদক্ষেপ নিতে পুলিশকে অনুরোধ করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলারা এখনো বহাল তবিয়তে রয়েছে, তাদের রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না বলে সতর্ক করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, আয়নাঘরের হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। যারা গুম সংস্কৃতির ধারক তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। সোমবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। অপেক্ষার অবসান হয় না। পিতার ছবি হাতে সন্তানের প্রশ্নের জবাব মেলে না, কোথায় আছে বাবা? কত কত বছরের অপেক্ষা, চোখের পানি, হৃদয়ের কষ্ট, কিন্তু স্বজনের সন্ধান হয় না তো স্পষ্ট। মায়ের ডাক আয়োজিত জান ও জবান অনুষ্ঠানে তাই গুম হওয়া স্বজনদের সন্ধানে প্রিয়জনের আকুতি। আপনারা যখন ঘরে ফিরে যান আপনাদের সন্তান আপনাদেরকে ধরে না, বাবা বলে ডাকে না। আমাদের সন্তানরা কাকে বাবা বলে ডাকে? আমার সন্তানের বাবা কোথায়? আমিও যখন একদিন গুম হয়ে যাব তখন আমার ফ্যামিলি বুঝবে এই ঘুমের পিছনে কি আজকে আমাদের কান্না। যথাযথ কর্তৃপক্ষ যেটা আছে তাদের কাছে প্রশ্ন করা, কি কারণে মায়ের ডাকে সদস্য সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কেন এইভাবে একই কায়দায় তুলে নিয়ে যেতে হবে? তুলে নিয়ে যাওয়ার কোনো আইনি অধিকার কোনো বাহিনীকে বাংলাদেশের আইন দেয়নি। জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শিরোনামে শাহবাগের জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনীতিবিদরাও চাইলেন গুমের পেছনের হোতাদের বিচার। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, আপনারা তো জিন্দা লাশ, আপনাদের কিসের ভয়? যারা গুমের সংস্কৃতির ধারক বাহক
এবং যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন, তাদেরকে ইন্টারোগেট করতে হবে। কই একটিও তো স্বীকারোক্তি আসেনি। বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্ডস যা ছিল তাই আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে বলেছিলাম এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা ধারণ করে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের কাছে তাই বিএনপি আলাদা আলাদা সুপারিশ তুলে ধরবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির পক্ষ থেকে দেশের উত্তরাঞ্চলের বন্যার্তদের সহায়তায় ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন। পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিশেষ কমিটি করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয়ভাবে আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা বন্যার চলার সময় উদ্ধার কার্যক্রম এবং শুকনো খাবার সরবরাহ, বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম এটি অব্যাহত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। এবং এটির মধ্যে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃত্বে সেখানে ত্রাণ ও পুনর্বাসন কমিটির নেতৃত্বে এই ত্রাণ বন্যার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুল এবং তার বোন রেহানার ছেলে ববির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। শেখ পরিবারের 3 সদস্যের পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI ও CRI ইয়ং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। BFIUর নির্দেশনায় বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন 30 দিনের জন্য স্থগিত থাকবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন ও সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনের শাসনের কোনো বিকল্প নেই। সোমবার রাতে বরিশাল জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের প্রথম কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনের বিধিবিধানের পূর্ণ সম্মান প্রদর্শন এবং আদালতকে সহযোগিতা করা। তিনি বলেন, বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডে আইনজীবীদের জড়ানো উচিত নয়। গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, শহীদদের মানুষ চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে। অনুষ্ঠানে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা ও দায়রা জজ সহ অন্যান্য আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি। মঙ্গলবার থেকে সুপার শপে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ। এই অবস্থায় বিকল্প কি হবে সেই বিতর্কে না গিয়ে 22 বছর আগে ব্যবহার নিষিদ্ধ হওয়া পলিথিনের ব্যবহার বন্ধের বিষয়ে সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে বৃক্ষরোপণ, পলিথিন ও SUP বর্জন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় উপদেষ্টা বলেন, পলিথিন ব্যবহার বন্ধে শিক্ষার্থীদের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আর নভেম্বরের প্রথম দিন থেকে দেশের সব দোকানে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হবে এবং পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে। এসব বিষয়ে সবাইকে নিজে থেকে সচেতন হবার আহ্বান জানান রেজওয়ানা হাসান। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি মাসের প্রথম 28 দিনে দেশের 211 কোটি মার্কিন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। সোমবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে প্রবাসী আয় এসেছে 58 কোটি 45 লাখ ডলার এবং 58 কোটি 26 লাখ ডলার। তবে পরের 2 সপ্তাহে প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা কমেছে। মাসের তৃতীয় সপ্তাহে প্রবাসী আয় এসেছে 46 কোটি 70 লাখ ডলার এবং চতুর্থ সপ্তাহে এসেছে 47 কোটি 88 লাখ ডলার।
2024-25 অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই অগাস্টে প্রবাসী আয় এসেছে 413 কোটি 79 লাখ ডলার। এর মধ্যে জুলাই মাসে এসেছে 191 কোটি 37 লাখ ডলার এবং অগাস্ট মাসে 222 কোটি 41 লাখ ডলার। সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে সৌদি আরবের 94তম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানিয়েছে, তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত সৌদি আরবের 94তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন সৌদি আরব তাবুক শিক্ষা বোর্ডের প্রধান মোহাম্মদ আল জোহানি। প্রধান আলোচক ছিলেন সৌদি আরব তাবুক শিক্ষা বোর্ডের সিনিয়র সুপারভাইজার ফয়সাল আল জাহারানি। তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক মিস নাদিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি আলহাজ খলিল মৃধা, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য মহসিন খান, প্রিন্সিপাল হানান আসলাম, সহকারী প্রিন্সিপাল কামরুজ্জামান, অভিভাবক সদস্য মোহাম্মদ রিপন মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মিসেস জাহিদা মারুফ, মিসেস রানিয়া, মিস দিমা জলিল, হাইফা খলিল, মিসেস কাশমালা, মিস দিনা জলিল, মিসেস সাফরিম, মিস সামার, মিস মাইশা জাহান, মিস মিম মোহাম্মদ রুবেল হোসেন, মিসেস জেসমিন, মিসেস সাজিয়া, মিসেস রোকসা সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। সৌদি আরবের 94তম স্বাধীনতা দিবস উপলক্ষে মক্কায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিজন 2 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কার মুজদালিফায় অনুষ্ঠিত খেলায় উদ্বোধক ছিলেন বিন মেশাল। সাংবাদিক MY আলাউদ্দিনের সভাপতিত্বে ও রাসেল খানের উপস্থাপনায় বিশেষ আকর্ষণ ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব আরিফুজ্জামান। উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, কুমিল্লা সমিতির সভাপতি নিয়ামুল বশির, আয়োজক কমিটির প্রধান দেলওয়ার আহমেদ আলী। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানকে 65 রানে হারিয়ে মক্কা অ্যাভেঞ্জার্স ক্লাব চ্যাম্পিয়ন হয়। বসুদূর বাংলাদেশ থেকে আগত ডেজার্নি মক্কা অ্যাভেঞ্জার্স ক্লাবের পক্ষে অংশ নেন। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নাজির, ম্যান অব দ্য সিরিজ সোহেল হোসেন মিজান ও সেরা বোলার নির্বাচিত হন কামরুল ইসলাম। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। সরকারের মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ভুয়াকে ডক্টর ইউনূস, হাসিনাকে ফেরত চাওয়া হবে তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, মঙ্গলবার সংস্কার কমিটির প্রধানের সঙ্গে বৈঠক। আশুলিয়া শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ, গুলিতে নিহত 1 জন। হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুল এবং রেহানার ছেলে ববির ব্যাংক হিসাব জব্দ। এই ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।